ঈদ মোবারক। কি অবস্থা সবার? একদম ঈদের দিন সকাল থেকে একটা কথাই আমার কমেন্ট বক্সে আমি দেখতেছিলাম, সেটা হচ্ছে তুফান সিনেমার রিভিউ কই, তুফান সিনেমার রিভিউ কই। কিন্তু বন্ধুরা, আমি একটু কোরবানি ঈদের জ্যামে আটকা ছিলাম এবং সেই সাথে সত্যিকারের তুফান অর্থাৎ প্রাকৃতিক তুফানের কবলে পড়ে গেছিলাম। অবশেষে ঈদের দ্বিতীয় দিন দেখে ফেললাম বাংলার ইতিহাসে, বাংলা সিনেমার ইতিহাসে সবচেয়ে বেশি হাইপ ক্রিয়েট করা সিনেমা তুফান। প্রথমেই বলি সিনেমা হলে গিয়ে কি অভিজ্ঞতাটা হলো, অর্থাৎ দর্শক কেমন হলো। সিনেমা হলে যাওয়ার পরে ভাইরে ভাই, আগে থেকেই তো শুনতেছিলাম যে প্রচন্ড পরিমাণে দর্শকের ভিড় হচ্ছে, বিভিন্ন সিনেমা হলের টিকিট পাওয়া যাচ্ছে না। তো আমি যেহেতু টাঙ্গাইল থাকি, টাঙ্গাইল শহরকেন্দ্রিক তেমন কোনো সিনেমা হল নাই, এটা খুবই দুঃখজনক। এর আগেও আমি আফসোস করেছি। তো যাই হোক, যদি আমার সিনেমা দেখতেই হয়, টাঙ্গাইলের ভেতরে যদি দেখতেই হয়, তাহলে আমাকে যেতে হবে এক হচ্ছে সিরাজগঞ্জ, সেখানে রুটস সিনে ক্লাব নামক একটা সিনেমা আছে, মিনিপ্লেক্স, সেটা খুবই দুর্দান্ত। এবং আরেকটা সিনেমা হল আছে যেটার নাম হচ্ছে মাধবী সিনেমা হল, ওইটা হচ্ছে মধুপুরে অবস্থিত। তো বন্ধুরা, আমি যেখানে ছিলাম সেখান থেকে মাধবী সিনেমা হলটা খুব কাছাকাছি, তাই মাধবী সিনেমা হলে গিয়েছিলাম। যাওয়ার আগে আমি একটা বিষয় খুব ভালোভাবে বুঝতেছিলাম যে আসলে এই সিনেমার যে পরিমাণে হাইপ ছিল বা আছে, অর্থাৎ আমি হয়তো আজকে একটা ভোগান্তির শিকার হতেও পারি, তবে এই ভোগান্তিটাও আমি উপভোগ করব, কারণ আমি খুবই এক্সাইটেড দেখার জন্য যে কতটা ভিড় হয়। সো একটা ফ্রেন্ডকে সাথে নিয়ে একদম চলে গেলাম তুফান সিনেমা দেখতে। তো যাই হোক, যেটা ভেবে গিয়েছিলাম সেটাই হয়েছে, প্রচন্ড ভিড় ছিল, প্রচন্ড। তো ভিড়ের ব্যাপারটা অনেকেই বিশ্বাস করবে না, এই কারণে আমি ফটো তুলে এনেছি, নো প্রবলেম। এই যে তোমরা দেখতে পাচ্ছ, এইভাবে টানা 2 ঘন্টা দাঁড়িয়ে টিকিটের জন্য ছিলাম। অর্থাৎ এত ভিড় ভাই, সিরিয়াসলি এটা শুধুমাত্র একজন শাকিব খানের সিনেমা ছাড়া অথবা একজন রায়হান রাফির এজ ইনক্লুডিং হয়েছে, এই ব্যাপারগুলো ছাড়া মেবি বর্তমান সময়ে খুব একটা দেখা যাবে না। মানে এটা আসলে ইম্পসিবল। শুধু যে মধুপুর থেকে লোক গিয়েছে বা আমি টাঙ্গাইল থেকে গিয়েছি এরকমটা নয়, আরও অনেক দূর দূরান্তের মানুষ এসেছে। সো যাই হোক, খুব ভালো একটা রেসপন্স পেয়েছে, এটা তো শিওরলি বলা যাচ্ছে। টিকিট কাটলাম, লাইন ধরে টিকিট কাটলাম, কিন্তু টিকিট কেটে যখনই সিনেমা হলের সিঁড়ি দিয়ে উঠতে যাচ্ছি, তখন দেখলাম আসল সিনেমা এতক্ষণ যেটা ছিল, ওই যে লাইন ধরে যে টিকিট কাটলাম, ওইটা শুধুমাত্র একটা ট্রেলার ছিল। ভাইরে ভাই, এত ভিড়! আর আমি জানি তোমরা বিশ্বাস করবে না, অনেকেই আছো, তাদের জন্য আমি পিকচার তুলে এনেছি। দেখো কি অবস্থা পিকচারে, মানে এইখানে তো বোঝা যাচ্ছে না, আমি ওইখানে দাঁড়িয়েছিলাম, আমি বুঝতে পারছি, আর যারা আমার সাথে দাঁড়িয়েছিল তারা বুঝতে পারছে। এক ভাই দেখি বলতেছে, ভাই বাংলা সিনেমা দেখার জন্য কেউ এত ভিড় করে? আমি ওই ভাইটাকে বললাম, ভাই শাকিব খানের সিনেমা এগুলো পসিবল। এর আগেও আমার একটা অভিজ্ঞতা আছে, নবাবের সময় এই অভিজ্ঞতা আমার হয়েছিল, শিকারির সময় এই অভিজ্ঞতা আমার হয়েছিল। যাই হোক, সেই অভিজ্ঞতা তো আগের আছে, কিন্তু এবার এই সিনেমায় আরও বেশ কয়েকটা ফ্যাক্টর যোগ হয়েছে। এটাই বাংলাদেশের ফুল অ্যাকশন ঘরানার সিনেমা, গ্যাংস্টার বেসিস সিনেমা, যেটা আধুনিক সংস্করণ, যেটা এর আগে আমরা দেখেছি ঢিসুম ঢিসুম অ্যাকশন, বাট এই সিনেমা কিন্তু মোটেও সেরকম কিছু না। আর এখানে আছে বাংলাদেশের বর্তমান সময়ের সেরা পরিচালক রায়হান রাফি। এই প্রসঙ্গে পরে কথা বলবো। সিনেমা হলের ভিতরে ঢুকলাম, খুব ঠেলাঠেলি গাঞ্জাগাঞ্জি করে, খুবই কষ্ট হয়েছে, বিশ্বাস করো বন্ধুরা, ঘেমে চুরে একদম একাকার হয়ে গেছিলাম। তারপর গিয়ে দেখলাম যে না, সিনেমা হলটার উপরে এসি ফিট করা আছে, যদিও এসি অনেকক্ষণের জন্য অফ ছিল। তো বন্ধুরা, এবার আসি মূল কথায়, মূল সাবজেক্টে। সিনেমাটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখে আমার কি মনে হলো, সিনেমাটা আসলে কেমন, এতটা হাইপ যে ক্রিয়েট করেছে তার কতটুকু ফুলফিল করতে পেরেছে। এই ভিডিওতে আমি সিনেমার ভালো দিকগুলো আগে বলবো, তারপর শেষের দিকে নেগেটিভ সাইডগুলো বলবো। একেবারে নেগেটিভ সাইড ছাড়া কোনো কিছুই পৃথিবীতে নাই, আছে, সব কিছুরই নেগেটিভ সাইড আছে। এই সিনেমায় অনেক ভালো দিক, তার মধ্যে সব থেকে বেশি ভালো দিকটা হচ্ছে শাকিব খান। আমি 100% শিওরিটি দিয়ে বলতে পারি, প্রত্যেকটা দর্শক আমার সাথে একমত হবে, এক্সপেকটেশনের থেকে 10 গুণ বেটার অ্যাক্টিং শাকিব খান প্রোভাইড করেছে এই তুফান সিনেমাতে। ভাই, প্রত্যেকটা ইচ অ্যান্ড এভরি এক্সপ্রেশন ছিল আউটস্ট্যান্ডিং। মানে শাকিব খান এখানে আসলে নিজেকে ভেঙে চুরে একটা অন্য শাকিব খানে রূপান্তরিত হয়েছে। শাকিব খানে না, আমি বলবো যে তুফান ক্যারেক্টারটাকে সে ওন করেছে। তাকে প্রেজেন্ট করার পেছনে রায়হান রাফির হাত তো অবশ্য আছেই, কিন্তু তারপরেও শাকিব খান যে তাকে সম্পূর্ণ চেঞ্জ করতে সক্ষম হয়েছে, এটা ছিল জাস্ট আনবিলিভেবল বিষয়। যখন সিনেমাটা দেখতেছিলাম, একবারের জন্য মনে হয় নাই যে এই শাকিব খানকে এর আগে অন্য কোনো সিনেমা আমি দেখেছি। শুধুমাত্র লুক চেঞ্জ করলেই একটা অভিনেতার অভিনয় পরিপক্ক হয়ে যায় না। এখানে যদি শাকিব খান তার জায়গায় সেরাটা না দিতে পারতো, তাহলে আমি সেটা ধরতে পারতাম। আর একটা বিষয় নিশ্চয়ই তোমরা সবাই একমত হবা যে এই সিনেমাতে দ্বিতীয় আরেকজন আছে, সে হচ্ছে চঞ্চল চৌধুরী। তো চঞ্চল চৌধুরীর মতন একজন অ্যাক্টরের পাশাপাশি আরেকজন সুপারস্টার, সে তার অ্যাক্টিং কোয়ালিটি, মানে সে তার অ্যাক্টিং অ্যাবিলিটি প্রমাণ করবে, সেটা কিন্তু একটা চ্যালেঞ্জিং বিষয়। তো শাকিব খানের কাছে আমার মনে হচ্ছিল যেন এটা ডাল ভাত। মানে শাকিব খান অনায়াসে সবাইকে ছাপিয়ে একদম জল জল করতেছিল এই সিনেমায়। সিরিয়াসলি যা বলতেছি মন থেকে বলতেছি। আর আমি মনে করি যারাই আমার এই ভিডিও দেখতেছে, সে যদি একজন শাকিব হেটার্সও হয়, সে আমার সাথে একমত হতে বাধ্য হবে আজকে যে না, শাকিব খান, যে শাকিব খানকে চিন্তা করে মাথায় নিয়ে আমি হলে ঢুকেছিলাম, হল থেকে বের হয়ে সেই শাকিব খানকে আমি ভুলে গেছি।
আমি একটা নতুন শাকিব খানকে আবিষ্কার করেছি এই তুফান সিনেমাতে, যে শাকিব খান বাংলাদেশের কোনো সিনেমাতে এর আগে ধরা দেয় নাই। হ্যাঁ, শাকিব খানের অনেক ভালো সিনেমাও আছে, কিন্তু সেই সব সিনেমাতে এতটা ইম্প্যাক্ট শাকিব খান ফেলতে পারছে কিনা এটা নিয়ে আমার সন্দেহ আছে। অর্থাৎ আমার এক্সপেকটেশন ক্রস করে গেছে। এক্সপেকটেশনের মায়েরে বাপ কইরা দিয়া শাকিব খান এখানে যা খেলা খেলছে অভিনয়ের, তাকে যে ক্যারেক্টারটা রায়হান রাফি দিয়েছে সে সেটাকে এমনভাবেই অন করেছে যে সেখানে মানে আমি এখন স্পয়লার তো দিব না, স্পয়লার দেওয়া যাবে না, তো স্পয়লার না দিয়ে যদি আমার বলতে হয় তাহলে বলতে হবে যে এরকম অ্যাক্টিং আসলে পসিবল। আমরা জানি যে সিনেমা শুটিং করার সময় কী পরিমাণে তাপমাত্রা ছিল, আমরা জানি যে সিনেমাটা কতদিনের শুটিং হয়েছে, আমরা জানি যে পুষ্পা বা কেজিএফ এর বাজেট কত, সব কিছু জানি। আমরা বাঙালিরা ইতিমধ্যে গ্লোবালি অনেক সিনেমা দেখে অভ্যস্ত হয়ে গেছি। আমরা সাউথের সিনেমা দেখি, আমরা তামিল, তেলেগু, মালায়ালাম, কান্নার সব ধরনের ফিল্ম এখন দেখি। মানে আমাদের কাছে এগুলো ডাল ভাত হয়ে গেছে। তবে আমার একটা কনফিডেন্ট আগে থেকেই ছিল যে শাকিব খান পারবে। তো যাই হোক, শাকিব খানের প্রশংসা এই সিনেমাতে কিভাবে করব, মানে আমি সেই ভাষাটা খুঁজে পাচ্ছি না। আমি মনে করি যে যত শাকিব হেটার্স আছে তাদের এই তুফান সিনেমাটা দেখা উচিত। তাদের এই সিনেমা দেখলে নিশ্চয়ই ক্লিয়ার হয়ে যাবে যে শাকিব খান কোন মাপের অভিনেতা, আর আসলে যে সে এতদিন পর্যন্ত কেন ভালো সিনেমা করতে পারে নাই। কারণ একজন রায়হান রাফির মতন ডিরেক্টরের অভাব ছিল, একটা তুফানের মতন গল্পের অভাব ছিল, একটা বিগ বাজেটের অভাব ছিল। একটা মানে আমাদের দেশে অনেক বিগ বাজেটের সিনেমা ইতিমধ্যে হয়, কিন্তু আমার কাছে মনে হয় না যে ওই সমস্ত সিনেমাতে প্রপারলি বাজেটটা আসলে খাটানো হয়। কোথাও গিয়ে ল্যাকিংস তো থাকেই, কিন্তু এই তুফান দেখে আমার কোথাও মনে হয় নাই, মানে একটা সিনেও মনে হয় নাই যে এখানে মনে হয় বাজেটের প্রপার ইউজটা হয় নাই, বরং মনে হয়েছে এটা বাংলাদেশের সিনেমাই না। আমার কাছে বারবারই মনে হচ্ছিল যে এটা কি আদৌ বাংলা সিনেমা? বাংলা সিনেমাও কি এতটা প্রপার ডিজাইনিং, এত সুন্দর কস্টিউম, এত সুন্দর অ্যারেঞ্জে হতে পারে? তো বন্ধুরা, বলছিলাম শাকিব খানের কথা, যত বলবো তত কম হয়ে যাবে। এই সিনেমাতে শাকিব তার ক্যারিয়ারের সর্বোচ্চটা দিয়েছে। ক্যারিয়ারের যতগুলো সিনেমায় সে অভিনয় করেছে একদম সবগুলোকে বিট করে দিচ্ছে এই সিনেমাতে শাকিব খান। ইভেন আমি যদি সত্যিকার অর্থে আমি যদি বলি, চঞ্চল চৌধুরী এবং শাকিব খান দুইজন তো এখানে একটা মানে ফেস টু ফেস একটা লড়াই ছিল, ফেস টু ফেস একটা অ্যাক্টিংয়ের খেলার যে লড়াই সেটা ছিল। তো এখানে কিন্তু শাকিব খানকে মোটেই পিছিয়ে রাখা যাবে না, বরং বলতে হবে যে চঞ্চল চৌধুরীও কিছুটা ফিকে হয়ে যায় শাকিব খানের কাছে কিছু কিছু জায়গায় এই সিনেমাতে। হ্যাঁ, এটা আমি আসলে ওইভাবে বলতে চাচ্ছি না, জাস্ট বোঝানোর স্বার্থে বলতেছি যে শাকিব খান এখানে কোন লেভেলের অ্যাক্টিংটা করেছে। তার মুভমেন্ট, এক্সপ্রেশন, প্রত্যেকটা বিষয় ছিল জাস্ট মানে কি বলবো, বলার ভাষা নাই। আর এই কারণেই বোধহয় রায়হান রাফি নিজের মুখে এই কথা বলেছে একটা ইন্টারভিউতে যে শাকিব খান যে এত ভয়ঙ্কর রকমের অ্যাক্টিং পারে এটা তো আসলে জানা ছিল না। তো আসলেই খুব ভয়ঙ্কর লেভেলের একটা চরিত্রের খুব ভয়ঙ্কর লেভেলের অ্যাক্টিং কিন্তু শাকিব খান করেছে। এবার আসি এই সিনেমার দ্বিতীয় যে চরিত্র, অর্থাৎ দ্বিতীয় কেন্দ্রীয় চরিত্র। এটাকে দ্বিতীয় কেন্দ্রীয় চরিত্র বললেও ভুল হবে, খুবই গুরুত্বপূর্ণ একটা ক্যারেক্টার, যে ক্যারেক্টার না থাকলে এই সিনেমা স্বয়ংসম্পূর্ণ মোটেই হতো না। চঞ্চল চৌধুরী তুফান সিনেমার অতি গুরুত্বপূর্ণ একটা চরিত্রে দেখা গেছে এখানে চঞ্চল চৌধুরীকে। আমরা তো অনেকেই ভেবেছিলাম, তাই না, যে চঞ্চল চৌধুরী হয়তো বা অল্প কয়েকটা সিনে থাকবে। আমি আর এরকমটাই ভেবে সিনেমা হলে গিয়েছিলাম, বাট যাওয়ার পরে আমি সত্যি চমকে গেছি, আমি সত্যি অবাক হয়েছি যে সিনেমার স্বার্থে তারা এক হয়েছে। এত ভাল লাগছে আমার কাছে। চঞ্চল চৌধুরী এত গুরুত্বপূর্ণ চরিত্রে বেশ লম্বা সময় ধরেই কিন্তু তুফান সিনেমাতে আছে, আর এতটা ঠান্ডা মাথার খিলাড়ি হিসেবে এখানে তাকে দেখা গেছে। ভাই কি বলবো, আউটস্ট্যান্ডিং ছিল। মানে তার অ্যাক্টিং নিয়ে তো মানে নতুন করে কিছু বলার নাই, তবে তাকে যেভাবে প্রেজেন্ট করা হয়েছে, তার ক্যারেক্টারের যে একটা ভ্যালু ক্রিয়েট করা হয়েছে, সেটা আসলে আমি খুব এনজয় করেছি। এবার আসি এই সিনেমার গ্ল্যামারাস নায়িকা মিমি চক্রবর্তীর কাছে। সাবলীল অভিনয়ের সাথে বেশ এনার্জেটিক পারফরমেন্সে দেখা গেছে মিমি চক্রবর্তীকে। তার ক্যারেক্টারটা কিন্তু হ্যাভ ইম্পর্টেন্ট। কোথাও কোথাও মনে হয় প্রথম দিকে যে সে কি ভিলেন কিনা, তারপর সেটা একটা রহস্য, তারপর কি হয় সেটা দেখতে হলে আমাদের তো সিনেমা দেখতে হবে। আমি মোটেই স্পয়লার দিতে চাচ্ছি না, শুধু বলবো যে মিমি চক্রবর্তীকে যে এই যে কাস্টিং করা হয়েছে একদম পারফেক্ট একটা কাস্টিং, কোনো ভুল ত্রুটি নাই। একদমই বলার এইটা আসলে কোনো উপায়ই নাই যে এইখানে মিমির জায়গায় অন্য একটা নায়িকা থাকলে আরও বেটার হতো, এই কথাটা বলার কোনো জায়গা রাখে নাই রায়হান রাফি। এবং মিমি খুব ভালো অভিনয়ের মাধ্যমে এই জায়গাটা ফিল আপ করেছে, তার যে চরিত্রটা, সেই চরিত্রের জায়গাটা। নাবিলা, চঞ্চল চৌধুরীর ক্ষেত্রে যে কথাটা বলেছিলাম এক্ষেত্রেও আমি একই কথা বলবো, সাধারণ হয়েও অতি অসাধারণ। নাবিলা এই সিনেমায় যে চরিত্রটা পেয়েছে একদম সুন্দরভাবে সে তার নিজের চরিত্রের সাথে মিশে গেছে উইথ 0% ওভার অ্যাক্টিং। মানে অনেক সিনেমা বা নাটকে আমরা দেখে থাকি
অভিনয় শিল্পীদের মধ্যে বিশেষ করে অভিনেত্রীদের মধ্যে ওভার অ্যাক্টিংটা একটু বেশি পরিমাণে থেকে যায়, যার জন্য আমি পার্সোনালি দর্শক হিসেবে ব্যাপারটা খুবই বিরক্তি ফিল করি। সেই জায়গা থেকে যদি বলি, নাবিলের অ্যাক্টিং সুপার ন্যাচারাল ছিল। তাকে যে ক্যারেক্টারটা দেওয়া হয়েছে সে সেটার সাথে খুব ভালোভাবে মানিয়ে নিয়েছে। তাকে দেখে একবার মনে হয়নি যে সে আলাদা একজন অভিনেত্রী এরকম কিছু। ওই ক্যারেক্টারটাতে সে খুব ভালোভাবে শ্যুট করে গেছে। আর শাকিব খানের সাথে তার কেমিস্ট্রিটা কিন্তু দারুণ ছিল। যাই হোক, স্পয়লার দিতে চাই না, বেশি বলে ফেললে স্পয়লার তো হয়ে যাবে। গাজী রাকায়েত আউটস্ট্যান্ডিং। জাত অভিনয় শিল্পীর রক্তেই যে অভিনয় মিশে থাকে তার উৎকৃষ্ট একটা উদাহরণ তুফান সিনেমায় অভিনয় করা এই বয়স্ক অভিনেতা গাজী রাকায়েত। বয়স্ক কেন বললাম? কারণ তার বয়সটা আসলেই অনেক হয়ে গেছে। সিনেমাতে যথেষ্ট টাইমের একটা ব্যাপার আছে, মানে এখানে একটা সময় অতিবাহিত হয়, বেশ কয়েক বছর আগের কাহিনী দেখানো হয়। সব মিলিয়ে গাজী রাকায়েতকে কিন্তু আমরা দুইটা সময় দেখতে পাই। তো দুইটা সময়েই কিন্তু গাজী রাকায়েতকে চরিত্রের সাথে একটা সুন্দর সুবিচার করতে হয়, সেটা সে খুব দুর্দান্তভাবে করতে পেরেছে। মিশা সওদাগর খুবই অল্প সময়ে সে তার জাত চিনিয়েছে। সে বুঝিয়ে দিয়েছে যে গতানুগতিক বাংলা সিনেমার একই ঘরনার ভিলেন থেকে বের হয়ে এসেও মিশা সওদাগর হয়ে উঠতে পারে বাংলা সিনেমায় একজন দারুণ অভিনয় শিল্পী, যে অভিনয় শিল্পী না হলে সিনেমার মজাটাই থাকবে না। রায়হান রাফি এবং তার টিমকে অনেক অনেক ধন্যবাদ তুফান সিনেমাতে মিশা সওদাগরকে কাস্ট করার জন্য। এটা নিয়ে অনেক সমালোচনা আমরাই করেছি, কিন্তু সিরিয়াসলি সিনেমা দেখতে গিয়ে একবারের জন্য মনে হয় নাই যে মিশা সওদাগরের জায়গায় অন্য কাউকে নেওয়া উচিত ছিল, কারণ মিশা একজন ভালো অভিনয় শিল্পী, তার তুলনা হয় না। বাট তাকে সঠিকভাবে আসলে ইউজই করতে পারে নাই বাংলার অন্যান্য পরিচালকরা। সিরিয়াসলি যেরকমটা শাকিব খানের ক্ষেত্রেও হয়েছিল, শাকিব খানকে দীর্ঘদিন ধরে মিসইউজ করতে করতে ট্রলের শিকার হতে হচ্ছিল। তো আমার কাছে মনে হয় সেরকমভাবে মিশা সওদাগরের সাথেও খুব একটা যে ভালো কিছু হয়েছে সেটা না। মিশা সওদাগর যথেষ্ট কম সুযোগ পেয়েছে ভালো সিনেমায়। আমার মনে হয় ভালো চরিত্র, ভালো সিনেমার গল্প সব কিছু মিলিয়ে মিশা সওদাগর যদি ভালো জায়গায় সুযোগ পায় তাহলে সে তার আসল খেলাটা দেখাতে পারে। তুফান সিনেমাটাতে মিশা সওদাগরের যে অ্যাক্টিং লেভেল এবং তার যে প্রেজেন্স সেটা দেখে আমি বুঝতে পেরেছি। শহীদুজ্জামান সেলিম একদমই অল্প একটা অংশে অভিনয় করেছে সে, কিন্তু নিজের সেরাটা দিয়েছে। আর একটা বিষয় সে স্পষ্টভাবে বুঝিয়ে দিয়েছে যে চলচ্চিত্রের স্বার্থে, ভালো চলচ্চিত্রের স্বার্থে নিজের একটা যে স্যাক্রিফাইসের জায়গা সেটা কতটা বড় হতে পারে। সে যে একজন লিড কাস্টিং ভিলেন হিসেবেও কাজ করতে পারে এটা তো সবার অজানা না, এটা তো সবাই জানে। প্রিয়তমাতেও সে একজন ভাইটাল ক্যারেক্টার ছিল, দুর্দান্ত ক্যারেক্টার ছিল, সম্পূর্ণ সিনেমা জুড়ে ছিল। বাট এখানে এসে সে ছোট্ট একটা চরিত্রে অভিনয় করেছে এবং খুব অল্প সময়ে সেই চরিত্রের ভ্যালুটা সে ক্রিয়েট করে দিয়ে গেছে। মানে সেখানে সে এতটাই অনবদ্য ছিল, এতটাই ন্যাচারাল ছিল, এতটা ভালো লেগেছে তাকে, জাস্ট কি বলবো, আউটস্ট্যান্ডিং। ফজলুর রহমান বাবু, তার সম্পর্কে নতুন করে কি বলবো। নাটক থেকে সিনেমা যে কোনো অঙ্গনে নিজের অভিনয় প্রতিভা দিনের পর দিন প্রমাণ করে এসেছে যে কোনো চরিত্রে। এবার তুফান সিনেমার মাধ্যমে এটা আরও একবার প্রমাণ হয়ে গেল যে যে কোনো চরিত্রে সে কতটা সাবলীল হতে পারে। বাট আমার কাছে মনে হয় যে এই তুফান সিনেমাতে যতগুলো অ্যাক্টরই কাজ করেছে প্রত্যেকজন অ্যাক্টর কিন্তু সিনেমার লিড অ্যাক্টর হিসেবে কাজ করতেই পারে, মানে তাদের সেই অ্যাবিলিটি আছে। তো সেই জায়গা থেকে এই যে ফজলুর রহমান বাবু উনিও খুব ভালো করেছে। মানে খুব যে একদম আহামরি কোনো ক্যারেক্টার সে প্লে করেছে যে ক্যারেক্টার মানে তুফান সিনেমার একদম মেইন ক্যারেক্টার, মেইন ভিলেন চরিত্র, এরকম কিছু কিন্তু না। কিন্তু যেটা সে করেছে, যে ক্যারেক্টার সে পেয়েছে, সেখানে সে 100% এফোর্ট দিয়েছে এবং তুফান সিনেমাকে একটা অন্য মাত্রা যোগ করতে সহায়তা করেছে। সালাউদ্দিন লাবলু, আমি শুধু একটা কথাই বলবো, সালাউদ্দিন লাবলুর মতন লিজেন্ডারি একজন অভিনেতাকে তুফান সিনেমাতে দেখেই তো আমার অনেক ভালো লাগছে। কিন্তু যদি আর একটু বেশি সময় ধরে দেখতে পারতাম, তার চরিত্রটা যদি আরও বেশি একটু সময় পেত তাহলে বোধহয় আরও জমে যেত। তবে অল্প সময়ে সে তার অভিনয় কারিশমার প্রমাণ রেখেছে। জাস্ট একটা ডায়লগ আছে তার, সেটা মানে কি বলবো, একটা অন্যরকম গুজবাম্প ক্রিয়েট করেছে। এছাড়াও কলকাতার নাম না জানা অনেক অভিনয়শিল্পী এখানে আছেন, তারা কিন্তু দুর্দান্ত করেছেন। একদম এক কথায় এই সিনেমাতে যেখানে যাকে সেট করা হয়েছে সে তার জায়গায় একদম পারফেক্ট। সেই সাথে কিশোর বয়সী তুফানের চরিত্রে যে ছেলেটা কাজ করেছে ওই ছেলেটাও কিন্তু দুর্দান্ত করেছে। তো আমার কাছে যেটা মনে হচ্ছে যে তুফান এমন একটা সিনেমা হয়ে গেছে যে সিনেমার প্রত্যেকটা ক্যারেক্টার নিজ নিজ জায়গা থেকে এক একটা লিড রোল প্লে করার ক্ষমতা রাখে। এখানেই সবচেয়ে বড় সমস্যাটা হতে পারতো। ক্রিকেট দিয়ে একটু উদাহরণ দিই, একটা টিমে সবগুলো প্লেয়ার যদি একদম লিজেন্ডারি হয় তখন তার মানে এই না যে তারা ট্রফি অর্জন করতে পারবে। অর্থাৎ এত এত ভালো প্লেয়ারগুলো নিয়েও ট্রফি তো দূরের কথা, সেমিফাইনাল পর্যন্ত যেতেও পারে না অনেক সময়। বাট এখানেই রায়হান রাফি বাজিমাত করেছে। রায়হান রাফি এবং তার টিম সুনিপুণ দক্ষতার সাথে এই সিনেমাটা নির্মাণ করেছে। অনেক সিনেমায় আমরা দেখি অনেকগুলো বিগ বিগ কাস্টিং আছে, বাট কোনো কাজ হয় না। তুফান সিনেমার গল্পে যাকে যেখানে খাটানো হয়েছে তাকে সেখানেই সুন্দর লাগতেছে। এই ব্যাপারটা ঘটানোর পেছনে সবচেয়ে বড় হাত আছে রায়হান রাফি এবং তার টিমের। রায়হান রাফি
ডিরেক্টরকে নিয়ে কিছু বলতেই হয়, ক্যাপ্টেন অব দ্য শিপ। মূলত তুফান জমে ওঠার পেছনের কারিগর রায়হান রাফি এবং তার টিম। আমি আসলে অবাক হয়েছি তুফান সিনেমা দেখার পর এবং তার ভিশনটা দেখে। মাল্টিকাস্টিং এর সিনেমা এই সময় কতটা গুরুত্বপূর্ণ সেটা আমরা সবাই বুঝতে পারি, কিন্তু মাল্টিকাস্টিং এর সিনেমা সবসময় সম্ভব না। কেননা এই সমস্ত সিনেমাতে অধিক পরিমাণে বাজেট লাগে, ভালো একটা গল্প লাগে, যে গল্পের মধ্যে যতগুলো চরিত্র আসলে থাকবে প্রত্যেকটা চরিত্র ভ্যালুয়েবল থাকবে। কারণ দেখুন, এখানে যদি একজন চঞ্চল চৌধুরী, একজন মোশাররফ করিম, একজন নিশো, একজন শাকিব খান, এদের সবাইকে যদি একত্রিত করতে হয় না, তাদের সবাইকে এমন এমন সব ক্যারেক্টার দিতে হবে যেসব ক্যারেক্টার আসলে ভ্যালু ক্রিয়েট করতে পারে, যেসব ক্যারেক্টার প্লে করার জন্য ভেতরে একটা আলাদা আগ্রহ জন্ম নিবে প্রত্যেকটা অ্যাক্টরের। বাট সেই ব্যাপারটা ঘটাতে হয়, সেই ব্যাপারটা এত সহজে ঘটে না। সেই ব্যাপারটাই ঘটিয়ে ফেলেছে রায়হান রাফি। তুফান সিনেমার গল্পের মূল ধারণা কিন্তু রায়হান রাফি হতে এসেছে, কিন্তু শুধুমাত্র স্ক্রিপ্ট রাইট করেছে আরেকজন। তুফানের গল্প মেকিং, স্টারকাস্টিং, মার্কেটিং সব দিক থেকে এক কথায় অনবদ্য। আমি শিওর হয়ে বলতে পারি রায়হান রাফির জায়গায় অন্য কোনো পরিচালক হলে একটা সিনেমায় এতগুলো লিজেন্ডারি অ্যাক্টরকে একসাথে করে ইনক্লুড করতে পারতো না। বাই এনি চান্স সেটা সম্ভব হয়ে গেলেও, কোনোভাবে সেটা সম্ভব হয়ে গেলেও পরবর্তীতে এই যে প্রত্যেকটা অ্যাক্টর, এদেরকে সঠিক স্পেসও দিতে পারতো না, সুন্দরভাবে প্রেজেন্টও করতে পারতো না এত। এবার আসি টেকনিক্যাল ডিপার্টমেন্ট নিয়ে, অর্থাৎ বাংলা সিনেমায় এত আধুনিক ক্যামেরার কাজ আমি দেখতে পারবো এটা আমি আসলে কল্পনা করে হলে যাই নাই। সিরিয়াসলি তুফানের যে ক্যামেরা ওয়ার্ক ভাই, এক এক মুভমেন্ট, মানে একজন ক্যারেক্টার হাঁটতেছে, তুফানের যে মানে ক্যামেরার কাজ ভাই অসাধারণ ছিল, মানে বলার মতো না, ভাষা নাই। স্বল্প বাজেটে তুফান টিম এটা কি দেখাইলো, মানে আমি জাস্ট হয়ে গেছি। বারবার ভাবতেছিলাম আদৌ এটা কি বাংলা সিনেমা দেখতেছি নাকি ডাবিং করে শুধু বাংলা কথা এখানে জড়িয়ে দেওয়া হয়েছে। মানে শাকিব খানকে দেখে শাকিব খান মনে হচ্ছিল না, মনে হচ্ছিল এটা বলিউড হলিউডের কোনো অ্যাক্টর, সে খুব ডেডিকেশন নিয়ে অভিনয় করছে, মানে অভিনয় করছে না, একদম বাস্তব চরিত্রটাকে একদম আমরা দেখতে পাচ্ছি এরকম কিছু। এবং চঞ্চল চৌধুরী সব মিলে একদম মানে মানে জমে ক্ষীর হয়ে গেছে। সেই সাথে আবার যোগ হয়েছে অসাধারণ সিনেমাটোগ্রাফি। স্বল্প বাজেটে ভাই এর থেকে আর কি চাই 200-300 কোটির সিনেমা দেখে আমরা হাততালি দেই, এটা তো ভাই অত বাজেটের সিনেমা না। তো রায়হান রাফিকে যদি 200-300 কোটি বাজেট দেওয়া হয় তাহলে সে কি নির্মাণ করবে একবার ভেবে দেখেন। অসাধারণ কালার গ্রেডিং ছিল যা সিনেমাটাকে একটা অন্য লেভেলে নিয়ে গেছে। যারা আসলে ভালো স্ক্রিনে দেখেছেন, অর্থাৎ সিনেপ্লেক্সগুলোতে অনেক ভালো রেজুলেশনে দেখা যায়, যারা এইভাবে দেখেছেন তারা এটার আসলে আসল মজাটা পাবেন। আরেকটা ব্যাপারে আমি মুগ্ধ হয়েছি যে এখানে গল্পের গরু গাছে ওঠে নাই, আসলেই ওঠে নাই। আমরা ঢিসুম অ্যাকশনগুলো দেখে থাকি বাংলা সিনেমায়, এখানে সেটা নাই। টোটালি একটা স্মার্ট প্রেজেন্টেশন ছিল অ্যাকশনের। এটা একটা ফুল অ্যাকশন প্যাকড সিনেমা। এখানে অ্যাকশন মানে বাংলা সিনেমা মানেই যে ধরনের অ্যাকশন দেখার কথা সেটা আপনি দেখবেন না। এখানে কিছুটা র অ্যাকশন আছে, একটা ঘুষি দিচ্ছে উড়ে পড়তেছে, এই ধরনের একটা অ্যাকশন সিনে দেখা যায়, কিন্তু সেটাও যৌক্তিক, মানে সেটার একটা আলাদা যুক্তি কিন্তু আছে। কিন্তু মূল যে অ্যাকশন সিনগুলো আছে সেগুলো যেভাবে প্রেজেন্ট করা হয়েছে সেগুলো ভাই জমে ক্ষীর হয়ে গেছে। এবার আসি ব্যাকগ্রাউন্ড মিউজিকের প্রসঙ্গে। ভাই জাস্ট মাথা নষ্ট ব্যাকগ্রাউন্ড মিউজিক। আমি ভাই ভাবছিলাম যে যদি ব্যাকগ্রাউন্ড মিউজিক ভালো না হয় তাহলে তো সিনেমাটা মার খেয়ে যাবে, কারণ কেজিএফ বলেন, পুষ্পা বলেন, বাহুবলী বলেন, এই সমস্ত সিনেমার মূল হাতিয়ার হচ্ছে ব্যাকগ্রাউন্ড মিউজিক। এই ব্যাকগ্রাউন্ড মিউজিক দিয়ে আপনাকে কাঁদিয়ে ফেলতেছে, এই ব্যাকগ্রাউন্ড মিউজিক দিয়ে আপনার ভেতরে একটা বীর জাগাচ্ছে। মানে কি বলবো, ব্যাকগ্রাউন্ড মিউজিক ছাড়া মনে হয় বলিউড, তামিল, তেলুগুর সিনেমাগুলো শূন্য, জিরো, বিগ জিরো। আসলেই তাই। সেই জায়গায় ব্যাকগ্রাউন্ড মিউজিকটা যদি তুফান সিনেমার খারাপ হয়ে যেত তাহলে কিন্তু মোটেই জমতো না। এই ধরনের লার্জ স্কেলের সিনেমাতে ব্যাকগ্রাউন্ড মিউজিক, ব্যাকগ্রাউন্ড স্কোর বড় একটা ভূমিকা রাখে। তো তুফানে কিন্তু সেটা নিয়ে একটা ভয় আমি আসলে করেছিলাম, কিন্তু ভাই সিনেমা দেখার পর মনে হচ্ছে বাংলা সিনেমা না এটা। ওই ব্যাকগ্রাউন্ড মিউজিক শুনলেও মনে হচ্ছে এটা বোধহয় তামিল তেলুগুর সিনেমা আমি দেখতেছি। সো বুঝতেই পারছেন যে ব্যাকগ্রাউন্ড মিউজিক কতটা জোশ ছিল। বিশেষ করে যারা ডলবি সাউন্ড সিস্টেমে সিনেমাটা দেখেছেন তারা আরও ভালো বুঝতে পারবেন। এবার আসি গানের প্রসঙ্গে। সিনেমার প্রত্যেকটা গান দুর্দান্ত ছিল, গল্পের সাথে ম্যাচ করে সঠিক সময়ে প্লেসমেন্ট করার বিষয়টাও খুব উপভোগ্য ছিল। আর গানের কথা আমার মনে হয় নতুন করে বলতে হবে না, যে কয়েকটা গান রিলিজ করেছে তারা সবাই ইতিমধ্যে গানগুলোর প্রশংসা করেছেন, সবাই জানেন যে গানগুলো আসলে কেমন হয়েছে। তবে 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 এখানে দুইটা গান আছে যে গান দুটো আমরা আসলে এখনো পর্যন্ত শুনতে পারি নাই, দেখতে পারি নাই। সেই গানগুলো শুনতে হলে, দেখতে হলে কিন্তু তুফান সিনেমা দেখতেই হবে। সো আমি মনে করি যে একটা ফুল প্যাকেজ ছিল সিনেমাটা। তো বন্ধুরা, ভিডিওর একদম শেষ অংশে চলে এসেছি, তবে স্কিপ করবা না, চমক আছে। বন্ধুরা, সিনেমার শেষাংশের যে চমকটা ছিল না সেটা কিন্তু দুর্দান্ত ছিল, এবং খুব ভালোভাবে বোঝা গেল তুফান 2 কিন্তু আসছে এবং বেশ লার্জার স্কেলে আসতেছে। তুফান সিনেমাটা নিয়ে ইতিমধ্যে রায়হান রাফি বলেও দিয়েছে, একটা ইন্টারভিউতে দেখলাম যে তিনি বলতেছেন যে তুফানের পার্ট 2 হবে আসল সিনেমা। তো বন্ধুরা, বুঝতেই পারছো এই সিনেমাটা যে লেভেলের হয়েছে, পার্ট 2 যদি এর থেকে ভালো হয় তাহলে বাংলা সিনেমা ইন্ডাস্ট্রি চেঞ্জ হতে বেশি সময় লাগবে না। আর হ্যাঁ, শেষের যে চমকটা সেটা দেখার জন্য কিন্তু সিনেমা হলে যেতে হবে। তো যাই হোক বন্ধুরা, অনেকক্ষণ ধরে বলতেছি, অনেকক্ষণ ধরেই বেশি প্রশংসা করতেছি, যেটা তাদের প্রাপ্য, যেটা তুফান সিনেমার প্রাপ্য। কিন্তু একটা বিষয় ভুলে গেলে চলবে না, পৃথিবীতে সব কিছুরই পজিটিভ আছে, নেগেটিভ দিকও কিছু না কিছু আছে।
তো তুফান সিনেমায় তেমন আসলে কোনো নেগেটিভ বিষয় আমার চোখে পড়ে নাই, কিন্তু একটা বিষয় নেগেটিভ যেটা আমার মনে হয়েছে, আমার কাছে মনে হয়েছে, আমি জানি না তোমাদের কি মনে হয়েছে, আমার কাছে মনে হয়েছে যে এই সিনেমাতে ইমোশনাল টাচটা আরেকটু বেটার ওয়েতে দেওয়া যেত, আরও বেশি মাত্রায় থাকলে আমার মনে হয় যে অডিয়েন্সের সাথে আরও বেশি কানেক্ট হওয়া যেত। অর্থাৎ সিনেমার মধ্যে যে কোনো একটা ক্যারেক্টারের ইমোশনাল টাচ, বিশেষ করে তুফানের সাথে তার মানে ফ্যামিলির বা মানে যারই বলি, এখানে স্পয়লার দিব না, মানে একটা ইমোশনাল টাচ আরও গাঢ় হলে ব্যাপারটা আরও জমে যেত। বন্ধুরা অনেকক্ষণ বক করছি, খুব বেশি কিছু এখন বলতে গেলে ডাইরেক্ট স্পয়লার হয়ে যাবে, কিন্তু আমি সিরিয়াসলি মন থেকে চাচ্ছি এই সিনেমা নিয়ে যারাই কথা বলুক বা আমি নিজে একদমই স্পয়লার শূন্য অবস্থায় যেন কথা শেষ করতে পারি। 1%ও স্পয়লার দিতে চাচ্ছি না। সত্যি একটা গ্যাংস্টার বেসিস ফুল অ্যাকশন প্যাকড সিনেমা হিসেবে তুফান শুধু বাংলাদেশেই নয়, আমার কাছে এখন মনে হচ্ছে ইন্ডিয়া থেকে শুরু করে বিশ্বের অন্যান্য কান্ট্রিতেও সমানভাবে সমাদৃত হওয়ার যোগ্য দাবিদার। যদি আপনি সিনেমা হলে গিয়ে এই সিনেমাটা না দেখেন, তাহলে আপনি বাংলাদেশের সবচেয়ে সেরা অ্যাকশনধর্মী একটা সিনেমা দেখা থেকে বঞ্চিত থেকে যাবেন। কারণ সিনেমা হলে গিয়ে সিনেমা দেখার মজাটা কিন্তু আলাদা লেভেলের। আপনি মোবাইলে সিনেমা দেখতে পারবেন, বাট সিনেমা হলে গিয়ে সিনেমা দেখার আসল মজাটা থেকে আপনি বঞ্চিতই থেকে যাবেন। সো বন্ধুরা, ভিডিওর একদম শেষ পর্যায়ে এসে আমি মন থেকে চাই, শুধু বাংলাদেশের নয়, শুধু বাংলা ভাষাভাষীর নয়, পৃথিবীর যে কোনো প্রান্তের যে কোনো দর্শক, অন্য ভাষাভাষীর যে কোনো দর্শকই তুফানের কবলে পড়ুক। আর হ্যাঁ, কমেন্ট বক্স স্বাধীনতার জায়গা, সবাই অবশ্যই অবশ্যই কমেন্টে জানাবেন, সবার কমেন্টের আমি রিপ্লাই দেব। সবাই জানাবেন তুফান সিনেমাটা আপনি দেখেছেন নাকি দেখবেন, আর যদি দেখে থাকেন তাহলে কেমন লেগেছে এই সিনেমা। 10-এর মধ্যে আপনি তুফানকে কত দিবেন? আমি 10-এর মধ্যে তুফানকে 9 দিলাম। 9, একটা পয়েন্ট বাকি রাখলাম ইচ্ছা করে, এমনি, যাতে পরবর্তী যে তুফান আসতে চলেছে সেটা আরও বেটার হয়।